দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমেরিকা এবং বিশ্বের অন্যান্য দেশের রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয়গুলো আলোচনা করে থাকি আমরা আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। তবে গত কয়েকদিন ধরে বাংলাদেশে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচনার শুরুতে আমরা বাংলাদেশ প্রসঙ্গকে প্রাধান্য দিয়ে থাকি। পাশাপাশি আমেরিকার রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, অন্যান্য বিষয়গুলো তো আমাদের আলোচনায় রয়েছেই। তো আজকেও যথারীতি আমরা বাংলাদেশ প্রসঙ্গটাকেই সামনে রেখে আমাদের আলোচনাটা পরিচালনা করব। আমাদের সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ইমেরিটাস ডক্টর মুস্তফা সরোয়ার এবং একই সাথে আছেন আসালের ন্যাশনাল প্রেসিডেন্ট মাপ মিসবাউদ্দিন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। জি, আমরা বাংলাদেশ বিষয়ে আলোচনা শুরু করব, তবে তার আগে আজকে দিনে অর্থাৎ যে দিনটি বাংলাদেশ পার করলো সে দিনটিতে প্রধান যে বিষয়গুলো বাংলাদেশে আলোচনা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে একটু হাইলাইট করব। তারপর আমরা আলোচক যারা আছেন, আমাদের সম্মানিত আলোচক, তাদের কাছ থেকে আলোচনা শুনবো। বাংলাদেশে মঙ্গলবার দিনে যা যা ঘটেছে, প্রথমবারের মতো অর্থাৎ দেশ থেকে চলে যাওয়ার পর প্রথমবারের মতো বার্তা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে ভারতে যাওয়ার পর সজীব ওয়াজেদ তার পুত্র তার ফেসবুক প্রোফাইলে একটা বিবৃতিতে 15 আগস্ট শোক দিবস পালন করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন এবং একই সাথে ধানমন্ডি 32 নম্বরে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেটির জন্য দেশবাসীর কাছেই বিচার চেয়েছেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক দুজনেই পালানোর সময় পুলিশের কাছে ধরা খেয়েছেন এবং তারা বলছেন যে নিউ মার্কেট থানায় তাদের বিরুদ্ধে একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে এই প্রথমবারের মতো মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা এজাহার হিসাবে নেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার তারা 15 আগস্টের সরকারের ছুটি বাতিল করে একটি প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে এবং একই সাথে আমরা বাংলাদেশে দেখেছি বারবার করে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছিল। যখন আন্দোলন চলছিল তখন বারবার এই ইন্টারনেট বন্ধটা করা হয়েছিল সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক তার মৌখিক নির্দেশে। এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আইসিটি মিনিস্ট্রি, তাদের তদন্ত প্রতিবেদন। এবং আমরা এও জানি যে তার এবং তার পরিবারের সকলের সম্পদ জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়গুলোর পাশাপাশি আমরা আলোচনা করব, একেবারে শেষ দিকে হয়তো আমেরিকার রাজনীতিতে আমরা ফোকাস করব। আমরা আলোচনাটা শুরু করতে চাই। আমরা প্রফেসর ডক্টর মুস্তফা সরোয়ার আপনার কাছ থেকে প্রথমে শুনবো, সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যেটি গঠন হয়েছে 8ই আগস্ট, 5 দিন গেল, খুবই কম সময় এবং একেবারে পূর্ব প্রস্তুতি ছাড়াই এই সরকারটি গঠন করা হয়েছে। অর্থাৎ তারা নিজেরাই হয়তো জানতেন না তারা সরকারের নেতৃত্ব দিতে হবে, বাংলাদেশকে আগামী দিনগুলোতে নেতৃত্ব দিতে হবে। তাই মাত্র 5 দিন সময় পার হয়েছে। এই 5 দিনে বেশ কিছু উল্লেখযোগ্য কর্মসূচি তারা হাতে নিয়েছেন, বেশ কিছু কাজে হাত দিয়েছেন। হয়তো পুরোপুরি এগুলো সফল হয়নি, ইমপ্লিমেন্টেশন এখনো পুরোপুরি করা সম্ভব হয়নি, কিন্তু বেশ কিছু প্রস্তাবনার কথা তারা বলছেন। আমি একটু আপনার কাছে জানতে চাইব, এই 5 দিনে অন্তর্বর্তীকালীন সরকারের কাজের যে মূল্যায়ন সেটিকে আপনি কিভাবে করবেন? তারা কোন পথে এগুচ্ছে? একটা বিপ্লব, আমি এটাকে বলি বিপ্লবী সরকার। আমি এটাকে অন্তর্বর্তী ইন্টারিম গভর্নমেন্ট আমি বলছি না, কারণ একটা বিপ্লবের পথ ধরে আসছে। কিন্তু এরা, আপনি যেটা বলেছেন খুব সঠিক আপনার কমেন্টস, যে এরা নিজেরাও ভাবতে পারেনি যে এরকম একটা সরকারের দায়িত্ব তাদের কাছে এসে পড়বে। এবং সেই দায়িত্বতে আপনি লক্ষ্য করে দেখুন যে একদম আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম পুরোটা ভেঙে গিয়েছিল। মানে যে আমাদের যে থানাগুলো, সেই পুলিশ স্টেশনস গুলো সবই বন্ধ হয়ে গিয়েছিল। এবং সেটা তো আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য, শান্তি শৃঙ্খলার জন্য, সেটা তো যে কোনো একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিভাগ, কিন্তু সেটাই একদম কমপ্লিটলি ভেঙে গিয়েছিল। আমার মনে হচ্ছে যে এটাকে আবার এরা ব্যাক করতে পেরেছেন। পুরো এখনো হয়নি, এখনো সামরিক বাহিনী ওখানে রয়েছে। এবং আমরা লক্ষ্য করবো যে এটা কিন্তু যেহেতু বিপ্লবী গভর্নমেন্ট, এখানে যে গভর্নমেন্টটা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে হয়েছে, আবার যেখানে সামরিক বাহিনীও রয়েছে পাশে, তাদের যৌথ সাহায্যেই কিন্তু শান্তি শৃঙ্খলাটা চলে আসছে। আর এদিকে মানে দোকানপাট খুলেছে, অফিস আদালত শুরু হয়ে গেছে, রাস্তায় আবার আমরা দেখছি যে ট্রাফিক জ্যাম হয়েছে। প্রথমার্ধে ট্রাফিক পুলিশ না থাকার জন্য যে ভোগান্তি ছিল সেটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। ট্রাফিক পুলিশরা এসে জয়েন করেছে এবং তাদেরকে অনেক জায়গাতে ফুল দিয়ে
মানে গ্রহণ করেছে বিপ্লবী ছাত্র সমাজ। আমি মনে করি যে এটা একটা, এবং অলরেডি মানে ক্যাবিনেটটাও হয়েছে, এবং ক্যাবিনেটটা আমার মনে হচ্ছে এখনো অসম্পূর্ণ, এটা আরো হবে ভবিষ্যতে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে অনেকগুলো পোর্টফোলিও, সেগুলো হয়তো তিনি অন্য লোকদেরকে আনবেন ঠিক রকম যখন ওনার পছন্দ মতো লোক আসবে। ওভারঅল মনে হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকে মানে যেটা গভর্নর নতুন হয়েছে, মানে আহসান এইচ মনসুর, আমি তাকে চিনি এবং আমার 2 বছর জুনিয়র। সে কিন্তু বেশ অভিজ্ঞ। আবার সালাউদ্দিন যাকে করেছে মানে অর্থ মানে অ্যাডভাইসার, আর আমি বলবো অর্থমন্ত্রী ইকুইভ্যালেন্ট, এরা কিন্তু ভালো গুড টিম। কাজে আমার যেন মনে হচ্ছে যে সেখানে আমি একটা ভালো দেখছি। ওভারঅল ভালো চলছে। আবার দেখা যাচ্ছে যে ধরাও পড়ে যাচ্ছে, মানে আওয়ামী লীগের যারা যারা পালিয়েছিল তারাও ধরা পড়ে গেছে, এবং সেটাও নিয়ে ড্রামা হচ্ছে। মানে আমি আশা করব যে যারা ধরা পড়েছে যে বিচার হবে সেটা যেন ন্যায্য বিচার হয়, কারণ এই যে ছাত্র বিপ্লবী আন্দোলন, এরা ডিফারেন্ট দ্যান দ্য আদার্স। হ্যাঁ, এরা আগে যেমন বিচার কার্যের নামে প্রহসন হতো, সেটা যাতে এখন না হয়। এরা যদি অপরাধ করে থাকে তার একদম সঠিক শাস্তি হওয়া উচিত আমি মনে করি, এবং যেন সেটাই হয়, কোনো বাড়াবাড়ি কিংবা কোনো ইন্টারফারেন্স যাতে না হয়। এই আমার ওভারঅল আমার যেন মনে হয় যে গিভেন দ্য সিচুয়েশন, তাতে আমার যেন মনে হচ্ছে যে এটা সঠিক ডিরেকশনই চলছে। প্রফেসর ডক্টর ইউনূস যখন দায়িত্ব নিচ্ছিলেন তখন তিনি বলছিলেন যে তার প্রথম চ্যালেঞ্জটি হবে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা, অর্থাৎ একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। আপনার কাছে কি মনে হয় এই 5 দিনে অর্থাৎ কিছু কিছু ইমপ্রুভমেন্ট হচ্ছে, কিন্তু এখনো কি আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের অবস্থায় গিয়েছে? প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার কাছে জানতে চাচ্ছি। আমার মানে পুরোপুরি আগের পর্যায়ে এখনো যায়নি আমার যা মনে হয়, কিন্তু একটা অ্যাডেড ব্যাপার আছে এখানে, কিন্তু স্টুডেন্ট ভলান্টিয়াররা সব জায়গাতে আছে, সেই কারণে এটা খুব র্যাপিডলি আগের পরিস্থিতি যাবে। তবে যেমন মাইনরিটি মানে আমাদের যে হিন্দু সম্প্রদায়, তাদের প্রতি যে অত্যাচার করা হয়েছে, তাদের মন্দির ভাঙা হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, মানে লুট করেছে, এবং আমার মনে হয় ওভারঅল 2 জনের মৃত্যু হয়েছে। সেই নাম্বারটা কম হয়েছে, মানে আমি যদি কম্পেয়ার করি যে 36 দিনে 500-র বেশি মারা গেছে, তার কম্প্যারিজনে 2 জন, সেটা আমি কিছুটা স্বস্তি নিঃশ্বাস ছেড়েছি যে এই নাম্বার যদি বেশি হতো তাহলে আরো বেশি দুঃখ পেতাম। কিন্তু তাদের যে মানে মাইনরিটি হিসেবে আমরা যে কোনো দেশে আছি, যেমন আমরা আছি, এই ধরনের একটা পরিস্থিতিতে কিন্তু সামান্য হলেও আমাদের মন খুব, মানে আমাদের সব জিনিসটাই মানে বেসামাল হয়ে যায়। কিন্তু যে অনুপাতে হয়েছে, কতগুলো এলাকাতে কিন্তু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তাতে তো আমার যে মানে হিন্দু বন্ধু, তাদের মনে দারুণ হতে পারে, হতাশা হতে পারে। কিন্তু আমার যেন মনে হয় যে এবার আমি দেখলাম যে শুধু গভর্নমেন্ট না, ছাত্ররা না, এমনকি রাজনৈতিক দল এবং যাদেরকে আমরা বাইরে থেকে বলছি মৌলবাদী, হ্যাঁ, সেই দলগুলো কিন্তু গার্ড দিচ্ছে, মন্দিরকে গার্ড দিচ্ছে তারা, এবং তারা কঠোর ভাষায় এটাকে কন্ডেম করছে। আমি মনে করছি যে এখানে আমাদের সঙ্গে ভারতের বিশাল পার্থক্য। দেখুন, আমাদের যারা কনজারভেটিভ দলগুলো, ধর্মীয় দলগুলো, তারা গার্ড দিচ্ছে, তারা ভালো কথা বলছে, তারা অন্যদেরকে বলছে যে এটা কোনো ধর্মে নেই, কোনো কিছুতে নেই। এর সঙ্গে আপনি যদি পার্থক্য করেন ভারতীয় জনতা পার্টি, হ্যাঁ, যে নাকি লেলিয়ে দেয়, হ্যাঁ, যে ওইখানে গিয়ে একটা মস্ক ভাঙো। আমরা যদি সংক্ষেপে বিষয়টাকে ইতিটা নিই, তাহলে ভারত যেখানে নিজেরা সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নানা সময় নির্যাতন করে, সেই ভারতই আবার বাংলাদেশে যখন এই ধরনের কোনো ঘটনা হয় সেটাকে নিয়েও এক ধরনের রাজনীতি করার চেষ্টা করে। কিন্তু এবার দেখা গেছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কিংবা সরকারের পক্ষ থেকে এই বিষয়ে একটু দেরিতে হলেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে এটি নিয়ে কোনো পক্ষ রাজনীতি করার সুযোগ না পায়। আমি একটু মেজবাউদ্দিন আপনার কাছে যাব। সেটা হলো, বড় একটা শ্রমিক সংগঠনের আপনি নেতৃত্ব দিয়ে থাকেন, সংগঠন পরিচালনা, রাষ্ট্র পরিচালনা একটু ভিন্ন, কিন্তু যখনই কোনো বড় সংগঠনের নেতৃত্ব দেন সেখানকার অভিজ্ঞতা থেকে আপনার কাছে জানি, সেটা হলো যে
এই অন্তর্বর্তীকালীন সরকার, যেটাকে প্রফেসর ডক্টর মুস্তাফা সরোয়ার বলছেন বিপ্লবী সরকার, এই বিপ্লবী সরকার একদিকে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে তাদেরকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হচ্ছে, অন্যদিকে এই সরকারটা এসেছে ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে, অর্থাৎ একদিকে তাদেরকে ছাত্রদের বিষয়টাও দেখতে হচ্ছে, সেনাবাহিনীর বিষয়টাও দেখতে হচ্ছে, আবার নিজস্ব কিছু দৃষ্টিভঙ্গিও তাদের নিঃসন্দেহে রয়েছে, যেহেতু প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি ব্যক্তি। এতগুলো বিষয়কে সমন্বয় করে সামনের দিকে এগোনো তাদের জন্য কতটা চ্যালেঞ্জিং হবে? জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম টিবিএন এবং আহসান, জুয়েল ভাই এবং সবাই যারা শুনছেন সবাইকে আমার সালাম রইল। আমি শুরুতেই সালাম জানাচ্ছি এবং যাদের ছাত্রীদের মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি। বেহেশতে নসিবের জন্য শহীদ হয়েছেন, আর যারা এখন চিকিৎসাধীন আছেন তাদের ত্বরান্বিতভাবে যেন তারা সুস্থ হয়ে ওঠেন। সরকারকে অনুরোধ করবো এই ব্যাপারে মনোযোগ হতে। তো আপনার বিষয়টা তো, যিনারা এখন ক্ষমতায় বসেছেন আমাদের ছাত্রদের রিকমেন্ডেশন অনুযায়ী, ইনারাও জানতেন না, আর আমরা এর ভিতরে তো অনেকবারই আপনাদের সাথে মিলিত হয়েছি, এই বিষয় নিয়ে আলোচনা করছি, আমরা দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরাও জানতাম না যে এটা এত তাড়াতাড়ি একটা পর্যায়ে চলে আসবে, প্রাইম মিনিস্টার রিজাইন করে দেশ ছেড়ে চলে যাবেন। তো বিষয়টা আসলে এইভাবে দেখতে হবে। আমাদের প্রাইম মিনিস্টার নিজেই বহুবার বলেছেন যে উনি দুঃখিত, বা যখন মনে পড়ে উনার কষ্ট হয় যে উনার ফাদারকে 15 আগস্টে মারার পরে একটা লোক ছিল না ইনারিলা বলার জন্য, বা দৌড়ে আসার তো প্রশ্নই আসে না। মানে সেই উনারই মেয়ে এত বছর দেশ স্বাধীন করার পরে দেশ থেকে পালাতে হলো, এবং nobody is making any noise about it. তো এই যে বিষয়টা, এখান থেকে যে শিক্ষা ইভেন এই অন্তর্বর্তীকালীন সরকারও পাওয়া দরকার। এখন অন্তর্বর্তীকালীন সরকারের সমস্যাটা হচ্ছে প্রকট, যারা রাজনৈতিকভাবে সবসময় জড়িত, তাদের রাজনীতি দিয়ে তারা যখন ক্ষমতায় আসেন, অপব্যবহার করাটা তাদের রাজনীতি নয়, সেটা তাদের স্বার্থ। কিন্তু মূলত রাজনীতির বিষয়ে তাদের ভালো অভিজ্ঞতা আছে, দেশ চালানোর ব্যাপারে তাদের যথেষ্ট ট্রেনিং ছিল এবং আছে, থাকা উচিত। এই ক্ষেত্রে যিনারা এখন ক্ষমতায় আসছেন, ইনক্লুডিং আওয়ার মোস্ট রেসপেক্টেবল অনারেবল যিনি প্রথম সমন্বয়কারী, এটা বলতে চাচ্ছেন, জি জি, যেভাবে দেশটাকে চালানোর জন্য ওরা যে পরিকল্পনা করেছে, আমার মনে হয় 5 দিনের ভিতরে ওনারা বেশ অগ্রসর হতে পারছে। স্পেশালি আপনি দেখেন আমাদের ছাত্রীরা অনেক ভূমিকা পালন করতেছে। তারা ওই প্রথম 3 দিন তো তারাই দেশ চাচ্ছে, ফ্রম কন্ট্রোলিং দি ট্রাফিক পুলিশ টু ক্লিনিং দি সংসদ, এভরিথিং দ্যাট আই থিংক দে আর স্টিল ডুইং and they will be helping tremendous. এর সাথে জনগণও কিন্তু একাত্মতা ঘোষণা করেছে ছাত্রদের, সমস্ত দেশের যারা এক সময় আওয়ামী লীগের পিছনে দৌড়াইছেন, এনারা হয়তো এখন ভিন্ন প্ল্যান করবেন, সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার। তবে যে প্ল্যানিং করেন না কেন, একটা দেশ রাখতে হবে শেখ মুজিবের 15 আগস্ট আর এই 5ই অগস্ট। পলিটিক্স ইজ নট দ্যাট ইজি, ইট ক্যান বি অ্যাচিভ বাট ইট ক্যানট বি কেপ্ট। তো সেদিক থেকে আমরা যদি বলতে পারি, আমি আশা যে প্রফেসর ইউনূস পক্ষে সারা পৃথিবীর সাপোর্ট, সারা পৃথিবী, মানে দিস ইজ ইউনিক সিচুয়েশন ফর বাংলাদেশ। যদি উনি আগামী 3 মাস টিকেন, তাহলে উনি 6 বছর টিক। আমি মনে করি যে 3 মাসের 5 দিন গেল, এখনো ধরে 85 দিন আছে। ইনশাল্লাহ এই অতিক্রম করতে পারেন, ভালো কাজগুলি করেন। ধারণা করা হচ্ছে এই সরকারের মেয়াদটা বেশ সময় সাপেক্ষ হবে, অর্থাৎ তারা যে সংস্কারগুলোর কথা বলছেন তারা নিঃসন্দেহে সেটি 3 মাসে শেষ করতে পারবেন না। আমি আপনার কাছে যেটি জানতে চাই মাহফুজ মিসবাহউদ্দিন, সেটি হলো যে সরকার তো তাদের পথে এগুচ্ছে, কিন্তু আমরা দেখলাম যে তারা 15 আগস্টের ছুটি যখন বাতিল করলো, অন্যদিকে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রথম বার্তায় বলছেন দেশবাসীকে জাতীয় শোক দিবস পালন করার আহ্বান জানাচ্ছেন। একটা বিপ্লব, প্রতি বিপ্লব, এই শব্দগুলো বাংলাদেশে খুব করে শোনা যাচ্ছে, বাংলাদেশের গণমাধ্যমগুলোতে আলোচনা করা হচ্ছে। অর্থাৎ দুপক্ষকে মুখোমুখি আবার এই 15ই আগস্টকে কেন্দ্র করে দাঁড়িয়ে যাওয়ার কোনো আশঙ্কা আপনি দেখছেন কিনা? The possibility is there, but can it happen? I don't see. The reason being that আপনি দেখেন এরা গত 16-17 বছর যাবত ক্ষমতায় ছিল এবং দুনিয়ার এমন কোন অপকর্ম নাই যেটা তারা করে নাই, এমন কোন চুরি নাই যেটা তারা করে নাই, এমন কোন ব্যাংক নাই যেটা তারা খালি করেন, ইভেন বাংলাদেশ ব্যাংক পর্যন্ত লুটপাট হচ্ছে। মানে ইত্যাদি ইত্যাদি করার পরেও যদি তারা একটু দাঁড়াইতে পারে নাই, হাসিনা বলতে পারে নাই যে আমি তো যাচ্ছি, তোরা কি করবি কর, এই যে করার মতো কেউ ছিল না, আমাদের মতো তারাও শুনতে পারছে যে হাসিনা ইজ গন। তো আমি মনে করি না হাসিনা এখন সেখান থেকে বসে ইনস্ট্রাকশন দিয়ে আরো রক্তক্ষয় করা উচিত। উনি বরং দম ধরা উচিত, উনি বরং ভাবা উচিত যে আমার বাবাই ফেল করলো, আমি কেন ফেল করলাম। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দি প্রবলেম উইথ দি হিস্ট্রি ইজ নোবডি লার্ন ফ্রম দিস। এখন বিষয়টা হচ্ছে 15ই আগস্টকে স্থগিত করা যাইতে পারে, কিন্তু সেলিব্রেশন এই মুহূর্তে করলে আমার মনে হয় ইট ইজ এ ওয়াইজ ডিসিশন অনলি বিকজ উইথিন বাংলাদেশ আওয়ামী লীগ তো এখন বাইর হবে না খুব একটা, কারণ তাদের কাছে যেসব ধন সম্পদ আছে সেগুলির তো একটা কিছু হতেই হবে। আপনি যদি নিজে রোজগার না করে একটা পয়সা যদি বাংলাদেশের কেউ আর্ন করে থাকে গত 13, 14, 15 বছরে, সেই টাকা ফেরত আসতে হবে বাংলাদেশের সরকারের তহবিলে, মানুষের জন্য, জনগণের জন্য। এখন যদি পৃথিবীর বাহিরও নিয়ে গিয়ে থাকে, সেটাও আমি মনে করি আমাদের নোবেল প্রাইজ উইনারের যে কন্ডিশন সারা পৃথিবীতে, উনি সেটা ব্যাক নিয়ে আসতে পারবেন এবং আমরা সে ব্যাপারে আমেরিকা সহ সারা বিশ্বে আমরাও সহযোগিতা করব, কারণ এগুলি জনগণের সম্পদ। তো অ্যাজ এ হোল আপনি যেটা বলতেছেন, আমি মনে করি না, যদিও আমি বলছি যে এই 3 মাস একটু কঠিন হবে, পাল্টা আবার পাল্টা এ ধরনের কিছু কথা চলবে, যেটা আপনার জুডিশিয়ারি কথা শুনছেন, যেটা কিছু সৈনিকের মতো কিছুটা ভাবছিল, এরকম হবে। আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় হয়তো মিছিল হবে, স্লোগান হবে, হওয়া উচিত ছিল তাদের তখনই, তারা যখন পারে নাই এখন নেমে আসার পেছনে সরকারকে কঠোর হইতে হবে এই বিষয়েও। তো এই বলে আর কি আমি দেখতেছি যে ইনশাল্লাহ ভবিষ্যৎ ইজ বেটার ফর বাংলাদেশ। এবার দ্রব্যমূল্যের যে দাম কমছে বাংলাদেশে, আমি এ পর্যন্ত 10টা কল পাইছি আমার আত্মীয়, তারা বলে যে বাজারে গেছি জিনিসপত্রের দাম 50% লেস। বললাম যে হোয়াট হ্যাপেন? তারা কয় এখন তো আর খাতা দেওয়া লাগবে না, আমরা তো এখন কিছুই কাউকে দিতে হচ্ছে না, আগে তো মাছ নিয়ে যাইতো, মাছ কি বিক্রি করবো, তারাই নিয়ে যেত সব। তো এইসব বিষয়ের উপর ভিত্তি করে আমার মনে হয় মানুষের যে স্বস্তির নিঃশ্বাস, সেটাই আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটা বিধান এসছে, সেজন্যই সবাই রাস্তায় নেমেছেন, সবাই খুশি। আমার মনে হয় ভবিষ্যৎ উজ্জ্বল। প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার, আপনার কাছে জানতে চাইবো, যখন এর আগের বার আলোচনা শেষ করছিলাম আপনি ভারত প্রসঙ্গে বলছিলেন, আমরা দেখলাম যে ভারতে যেটি হচ্ছে, ভারতের মিডিয়াগুলো বিশেষ করে তারা এই ঘটনার পর থেকে কিন্তু ব্যাপক লম্পজম্প করছে। তাদের মিডিয়াগুলো যদি আপনি দেখার সুযোগ পেয়ে থাকেন, তারা এটাকে বাংলাদেশের তালেবানি শাসন চালু হয়েছে বলছে, পাকিস্তানের IS এর ষড়যন্ত্র বলছে, এবং সবশেষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি বিবৃতি প্রচার করার চেষ্টা করা হয়েছে ভারতের একটি পত্রিকায়, যেটিকে পরবর্তীতে সজীব ওয়াজেদ জয় বলছেন যে না, তার মা এই ধরনের কোনো বিবৃতি দেননি, তিনি আজকে প্রথম তার ফেসবুক প্রোফাইল থেকে একটি বিবৃতি দিয়েছেন। কিন্তু সেখানে আমরা দেখেছিলাম ভারত ওই বিবৃতিতে বলছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে যদি সেন্ট মার্টিন দ্বীপ ওয়াশিংটনকে দিয়ে দেওয়া হতো তাহলে তাকে ক্ষমতা থেকে যেতে হতো না। ভারত প্রচারণার পাশাপাশি বেশ কিছু অপপ্রচারের কাজও করছে। ভারত এত বেশি বাংলাদেশ বিষয়ে অপপ্রচার কিংবা উৎসাহ কেন? না, যে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে উৎসাহ থাকবে, কারণ কি চিন্তা করে দেখুন, 3rd হাইয়েস্ট রেমিটেন্স ভারতে যায় বাংলাদেশ থেকে, 3rd লার্জেস্ট রেমিটেন্স, ইটস এ হিউজ অ্যামাউন্ট। মানে বাংলাদেশে যে রেমিটেন্স পায় তার প্রায় কাছাকাছি চলে যায় ভারতে। কাজে ভারতের জন্য বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ, কাজে তারা তো কথা বলবে প্রতিবেশী রাষ্ট্রে যা হচ্ছে। কিন্তু ভারতে আমাদের দেখতে হবে যে ভারতে কিন্তু কংগ্রেস, মানে ভারতের ন্যাশনাল কংগ্রেস, তৃণমূল এবং বামপন্থীরা, তারা কিন্তু বাংলাদেশের যে এই যে বিপ্লব ঘটেছে এর প্রতি কিন্তু তাদের যথেষ্ট পজিটিভ
অ্যাটিটিউড। এবং আমরা দেখেছি যে ছাত্রদের, আমাদের বিপ্লবী ছাত্রদের পক্ষে কলকাতাতে ডেমনস্ট্রেশন হয়েছে, দিল্লিতে ডেমনস্ট্রেশন হয়েছে আমাদের ছাত্র জনতার পক্ষে। কাজে এটাও আমাদেরকে মনে রাখতে হবে। আর ওদিকে যে দারুণ মানে আর কি ওই ধর্মান্ধ যে গ্রুপটা আছে বাংলাদেশ মানে ভারতীয় জনতা পার্টি, ওদের আর কি মানে ওরা এই সমস্ত আজে বাজে কথা বের করে এবং খুব চিৎকার করে। আমি দেখেছি কতগুলো চ্যানেল এত মানে উচ্চ কণ্ঠে চিৎকার করতে থাকে যার কোনো আমি অর্থ বুঝতে পারি না। কিন্তু আমাদের মানে ভুললে চলবে না যে ভারত কিন্তু আমাদের স্বাধীনতা আন্দোলনে হেল্প করেছে এবং ভারতের প্রচুর লোক এই যে বিপ্লবী ছাত্রদের যে আন্দোলনকে সমর্থন করেছে, সেটা আমাদের ভুললে চলবে না। আচ্ছা, গিভেন দ্যাট আপনি যে সেন্ট মার্টিনের কথা বললেন, সেন্ট মার্টিনে যে মানে যে ভারতীয় চ্যানেলগুলোর যে মেইন ধারণা হলো যে এটা স্ট্রেট অফ মালাক্কা, যেটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রণালী, সেখান থেকে কিন্তু চীনের প্রচুর জাহাজ যায়, মানে বিশেষ করে ওদের যে কমার্শিয়াল জাহাজগুলো, এবং এটা বাণিজ্যের জন্য পৃথিবী একটা খুবই গুরুত্বপূর্ণ, অন্যতম গুরুত্বপূর্ণ একটা স্টেট অর প্রণালী। এইটার কন্ট্রোল নিয়ে তারা বলে যে যদি সেন্ট মার্টিনে যুক্তরাষ্ট্র একটা সামরিক ঘাঁটি অথবা বিশেষ করে নৌঘাঁটি করতে পারে, তাহলে তাদের জন্য স্টেট অফ মালাক্কা কন্ট্রোল করা খুব ইজি হবে। চিন্তা করে দেখুন, এর কিন্তু অনেক মানে মানে নেগেটিভ পয়েন্ট আছে। যেমন ধরুন যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপিন, ইন্দোনেশিয়াতে হাজার হাজার আইল্যান্ডস, দ্বীপ, সেই দ্বীপগুলো তো মালাক্কা স্টেটের খুবই কাছে। দে ক্যান গেট ওয়ান অফ দোজ। অলরেডি যুক্তরাষ্ট্রের মিলিটারি বেস আছে ফিলিপিনে। দে ক্যান আস্ক অ্যানাদার ওয়ান হুইচ উইল বি ক্লোজ টু দি স্টেট অফ মালাক্কা। কাজে এই যুক্তিটা একদম অ্যাবসলিউটলি ভুয়া। তারপরে আরো একটা ব্যাপার, যে আপনি যদি সেন্ট মার্টিন আইল্যান্ডটাকে দেখেন, হ্যাঁ, এটা অ্যাপ্রক্সিমেটলি 3 স্কোয়ার কিলোমিটারের মতন, এর খুবই কম জায়গায়, মানে অ্যাপ্রক্সিমেটলি 1.2 স্কোয়ার মাইলসের মতন। কিন্তু এর একটা অদ্ভুত ব্যাপার আপনি লক্ষ্য করবেন যে এটার ভেতরে একটা বলে গলাচিপা বলে। গলাচিপা হচ্ছে কি, এখানে উত্তর উত্তর মানে দ্বীপ, তারপরে মধ্য, তারপরে দক্ষিণ, এর মাঝখানে একটা জায়গা আছে যেটাকে এরা বলে গলাচিপা। গলাচিপার উইডথ হলো কোথাও কোথাও 50 মিটারের নিচে। চিন্তা করে দেখুন, তো এখানে কোনো যে ভালো একটা যে নৌঘাঁটি করবে তার তো লজিস্টিক্সটা নেই। আরো একটা দেখতে হবে যে হোয়াট ইজ দ্য ড্রাফট। একটা জাহাজ যখন আসবে, হোয়াট ইজ ইটস ড্রাফট। এটা কিন্তু শ্যালো কন্টিনেন্টাল শেলফের উপরে, আপনার টেকনাফ থেকে মাত্র 5 মাইলের মতো, আর আপনার মানে মায়ানমার থেকে কিন্তু আরো কাছে। কাজে এই একটা জায়গা, এটা একটা এক্সটেনশন অফ টেকনাফ পেনিনসুলা, যেটাকে আমরা বলি, সেটা ডুবে গেছে কিছু অংশ মানে জিওলজিক্যাল হিস্ট্রিতে। কিন্তু এখানে আপনার কোনো ভালো জাহাজ কাছে পর্যন্ত আসতে পারবে না। মানে আপনি তো মানে বড় বড় যেগুলোর মানে আপনি চিন্তা করে দেখুন, এটা কখনো ডিপ সি পোর্ট হতে পারে না। এটা একটা ভূরাজনৈতিকভাবেই ভৌগোলিকভাবেই আসলে এটি পারফেক্ট নয়, পছন্দের জায়গা হিসেবে পারফেক্ট নয়। তার মানে এইটিকে নিয়ে যারা রাজনীতি করার চেষ্টা করেন তারা বেসলেস কিছু কথা বলেন বলে আপনি। আমি আপনাকে আরেকটা অ্যাড করবো এখানে, যে আমাদের প্রাক্তন মানে প্রধানমন্ত্রী হাসিনা, উনি যে বলেছেন যে ওনাকে নাকি একজন শ্বেতাঙ্গ সাদা একটা লোক এসে, হোয়াইট ম্যান এসে তাকে অফার দিয়েছে যে এটা যদি দিয়ে দেয় তাহলে, উনি তো কখনো আমাদেরকে বললেন না হু ইজ দিস হোয়াইট ম্যান। তার এখন ভয় কি? উনি কি এত ভীতু? উনি নাকি ভীষণ সাহসী মহিলা, হ্যাঁ, বিশাল প্রাইম মিনিস্টার, ভয়ঙ্কর সাহসী, উনি কাউকে কেয়ার করেন না। কই, আপনি তো নামটা বলে দিতে পারেন। আর একটা প্রাইম মিনিস্টারের সঙ্গে যদি একটা হোয়াইট ম্যান এসে দেখা করে, তার তো প্রসিডিওর রয়েছে, প্রোটোকল রয়েছে। সে কে, তার আইডি কি? সে তো হঠাৎ করে উনি তো কারোর সঙ্গে দেখা করেন না। ওনার সঙ্গে দেখা করতে আমেরিকান অ্যাম্বাসেডার এর সঙ্গে উনি দেখা করেন না। সেখানে একজন হোয়াইট ম্যান এসে ওনার সঙ্গে অফিসে ঢুকে গেলেন, ঢুকে গিয়ে ওনাকে এটা অফার দিলেন। এবং এই অফার কি মানে এটাকে আমার এত ফালতু মনে হয় এই ব্যাপারটাকে, যে এটা ভারতীয় মিডিয়াগুলো এটাকে খুব ফুলিয়ে ফাঁপিয়ে বলছে। আমার কাছে মনে হচ্ছে যে
তারা ভাবছে আমরা সবাই বোকার স্বর্গে বাস করি, তাদের এই ফালতু কথাবার্তা আমরা বিশ্বাস করব। আমি জানি যে ওখানে যারা বলছে তার মধ্যে অনেক অ্যানালিস্ট কিন্তু অতি বুদ্ধিমান লোকজন, লেখাপড়া জানালো, কিন্তু তাদের আচরণগুলো দেখে কি আপনার কাছে মনে হয় না তাদের লেখা, সাম্প্রতিক সময় যে লেখাগুলো কিংবা লম্বা সময় ধরে বাংলাদেশ প্রসঙ্গে তারা যখনই লিখেন, তারা একটা কথাই লিখেন যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ছাড়া অন্য কেউ হলেই এটি তালেবানি রাষ্ট্র হয়ে যাবে, এটি পাকিস্তানের অংশ হয়ে যাবে। এই যে সাইকোলজিক্যাল একটা বিষয় তাদের, বুদ্ধিজীবীদের যারা বুঝেন অন্যান্য বিষয়ে তাদের স্পষ্টত জ্ঞান আছে, কিন্তু বাংলাদেশ বিষয়ে সবসময় তারা এই ধরনের ধারণা কেন পোষণ করেন? এটা তাদের কাছে আমার কাছে মানে বিস্ময় লাগে। আপনি চিন্তা করে দেখুন, আমি কোনো দলের ভিতরে নেই, কিন্তু লক্ষ্য করেন যে বিএনপি ইজ এ ভেরি ফরমিডেবল অপোজিশন পার্টি, মানে কম্পারেবল টু আওয়ামী লীগ ইন পপুলার সাপোর্ট। এই দলের যারা রয়েছে আপনি লক্ষ্য করে দেখুন যে তারা হলো দারুণ মানে আমি বলবো যে এনলাইটেন্ড আপার মিডল ক্লাস। হ্যাঁ, ডক্টর মঈন খান, ডক্টর মোশাররফ হোসেন, তারপরে মির্জা ফখরুল, এরা কিন্তু বেশ শিক্ষিত এবং খুবই মধ্যমপন্থী। এরা ধর্মান্ধ নয়, হ্যাঁ, এরা রোজা নামাজ করেন, ধর্ম মানেন, কিন্তু এরা কেউ ধর্মান্ধ নয়। হ্যাঁ, এবং এদের জীবনযাত্রা যদি আপনি দেখেন, ভেরি এনলাইটেন, মোটামুটি ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সড লাইফ তারা লিড করে। এটাও কি তাদের চোখে পড়ে না যে এই যে দলে যারা আছে সেখানে গয়েশ স্যার রয়ে আছে না স্ট্যান্ডিং কমিটিতে, ওদের যে পার্মানেন্ট যে স্ট্যান্ডিং কমিটিতে গয়েশ স্যার রয়ে আছে। গয়েশ স্যার হয়তো বামপন্থী ছিলেন এক সময়, মানে আমি ছাত্র জীবনে যে মানে সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম, গয়েশ স্যারও সেখানে ছিলেন। তো এই যে জিনিসগুলো যে তাদের চোখে পড়ে না, যে এদের যে পলিসি এবং বেগম খালেদা জিয়ার দিকে আপনি তাকিয়ে দেখেন, হ্যাঁ, যে উনি তো খুবই মডার্ন মানে মহিলা, হ্যাঁ, এবং তার চলন বলন আপনি দেখেন। তো এখানে আমি কোথায়, এমনকি আপনি লক্ষ্য করে দেখুন যে জামাত ইসলামীর যে লিডারশিপ, হ্যাঁ, তারা আপনি লক্ষ্য করে দেখেন তারা কিন্তু গিয়ে মন্দির পাহারা দিচ্ছে, তারা কিন্তু বারবার বলছে যে করা যাবে না। কাজে তালেবানি যে বলাটা, হ্যাঁ, মানে আপনি লক্ষ্য করে দেখুন, আমি আর একটা জিনিস উল্লেখ করব যে একবার কিন্তু জয়েন্ট গভর্নমেন্ট ছিল, একটা কোয়ালিশন গভর্নমেন্ট ছিল বিএনপি এবং জামাতের। সেই গভর্নমেন্টের সময় কি আমরা তালেবানি হয়ে গেছিলাম? মানে জাস্ট ওয়াচ। তখন কি আমাকে ঢাকা যেতে হতো একটা বিরাট লম্বা দাড়ি, হ্যাঁ, আমার রাখতে হতো? নো। আমার সঙ্গে কি যে এই যে আমার বাসার সঙ্গে ডেকোরেশন স্ট্যাচু আছে, সেটা তো তখনও ছিল, তারা তো এতে কোনো কিছু করেনি। তো এই যে তাদের যে মানে ভীতিটা, এই ভীতিটা একটা অবাস্তব ভীতি। এবং আমরা যদি বাংলাদেশের পপুলেশন ডিস্ট্রিবিউশনটাকে দেখি এবং ভোটেরই দেখি, তাতে সবচেয়ে বড় দুটো পার্টি আওয়ামী লীগ এবং বিএনপি, হ্যাঁ, দারুণ দুটোই কিন্তু মানে ইকুয়াল পপুলার এবং তাদের কিন্তু গ্রাসরুট ভেরি স্ট্রং। এরপরে আপনি নিচে দেখেন মানে জাতীয় পার্টি, জামাত ইসলামী এবং জামাত ইসলামী, কিন্তু জামাত ইসলামীর ব্যাপারটা কি, পপুলার সাপোর্টের চেয়েও তার কিন্তু অর্গানাইজেশন স্ট্রেংথ খুবই স্ট্রং। দে আর ভেরি ভেরি অর্গানাইজড, সর্বত্র রয়েছে, এবং ইন্টারনালি ডেমোক্রেটিক পার্টি। হ্যাঁ, যেমন ধরেন আমার যে চলাবলায়, হ্যাঁ, এখানে জামাত হয়তো আমার উপরে খেয়ে মানে আমার উপরে হয়তো খেপে যাবেন, হ্যাঁ, আমার বাসার দৃশ্য দেখলে, হ্যাঁ, কিন্তু জামাত তো আমার উপরে ঝাঁপিয়ে পড়ছে না তো। দে আর নট ঝাঁপানো লোক না, তারা কিন্তু এক্সট্রিম যে কনজারভেটিভ যে তালেবানি গ্রুপটা, এটা কিন্তু আমাদের মানে যেটা ভারতের যে মানে ওই যে কি আমি জায়গাটার নাম ভুলে গেছি, দায়বন্দ অথবা যে মাদ্রাসা, তাদের যে এরা মানে যে গ্রুপটা, তার থেকেই কিন্তু আমরা দেখছি যে উগ্র মানে মূল বিষয়টা হলো যে ভারত যে আশঙ্কার জায়গাগুলো করে, এগুলো অনেক সময় মনে হয় যে তারা কতটা বাস্তবতা বুঝে করে বাংলাদেশ সম্পর্কে তাদের অবস্থানটা, সেটা নিয়ে হয়তো সামনের দিনগুলোতে অবশ্যই বাংলাদেশকেও প্রমাণ করার বিষয় আছে। মাপ মেজবুদ্দিন, আপনার কাছে জানবো সেটা হলো যে যখন এই ধরনের অভিযোগগুলো আসে যে এইখানে আমেরিকার হাত ছিল বাংলাদেশের সরকার পরিবর্তনের সাথে, আপনার কাছে কি মনে হয়, যদি আজকে স্টেট বলেছে যে এই ধরনের কোনো ষড়যন্ত্রের সাথে কিংবা এই ধরনের কোনো পরিকল্পনার সাথে আমেরিকার কোনো সংযুক্তি নেই, বাংলাদেশের জনগণই বাংলাদেশের সরকারকে চয়েস করেছে এবং তারা সহযোগিতা অব্যাহত রাখার কথা বলছেন, আপনি এখানে আমেরিকার কোনো হাত দেখেন কিনা?
নিশ্চিতভাবে আমি বলতে পারি এইভাবে, আপনি লক্ষ্য করেছেন আমি এই দেশে 40 বছরের মতো আছি। এই 40 বছরের ভিতরে বহু আমেরিকান প্রেসিডেন্ট গেছেন এবং আমাদের বাংলাদেশেও অনেক প্রাইম মিনিস্টার গেছেন, প্রেসিডেন্ট গেছেন। কিন্তু আমার মনে হয় হাসিনা ডিউরিং হার টেনিউর she has most disrespected the United States of America. Sometime when even Obama said something she did not like, but she wanted to take a picture with her son, that she did at the United Nations, just taking a picture, which is always they do. And at the same time, even Biden administration has requested sometimes some issue, especially about Professor Yunus. Even about Professor Yunus, you may not know or may know that hundreds of international leaders has written to leave him alone because of the status he has earned throughout the world. But anyway, I don't think America has anything to do. Maybe this is the way some, I have heard a story, they went to the Bengal, Sundarbone গেছিল, তো বাঘ দেখা বন্দুক উঠাবে কিন্তু বন্দুক আনতে ভুলে গেছে, তো পকেট থেকে লাইসেন্স বাইর করে দেখাই দিল, দেখালে বন্দুক বাঘ মারা গেল। এই যে ঘটনা, এই ধরনের একটা ঘটনা হয়তো ঘটছে এখানে, কিন্তু আসলে আমেরিকা নাথিং টু ডু। লুক এট দিস, give credit where it belongs. The credit totally 100% goes to Bangladesh ছাত্র সমাজ। এই যে ইয়াং বাচ্চারা, আমি তো কল্পনা করতে পারি না এত মেয়ে তাদের হল থেকে বাইরে হয়ে আসবে, ঘর দুয়ার থেকে শিশু সন্তানেরা বাইরে আসবে, আরে গুলি তো খাইছে 15টা চিলড্রেন, young children. So I think credit goes, irrespective of America, Russia, China, credit goes to, even no political party in Bangladesh can take any credits. Except, forget about Awami League, even nobody else should take it. It is the student. অনেকটুকুই পরিষ্কার, সেটা হলো যে এইখানে এই বিপ্লবের পিছনে ভারতকে খোঁজা, আমেরিকাকে খোঁজা কিংবা অন্য কোনো তৃতীয় পক্ষকে খোঁজার কোনো সুযোগ নেই। ছাত্ররা এটা করেছে এখন পর্যন্ত, সেটি স্পষ্ট, সেটি প্রমাণিত। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। এটা কিন্তু ছাত্র জনতার পুরো ক্রেডিট, ওরাই করেছে, আমি একমত। মানে আমার সম্মানিত বন্ধু এখানে আছে, তার সঙ্গে অ্যাবসলিউটলি একমত। এটা ছাত্র জনতা ক্রেডিট। ইন্ডিয়ার যে সমস্যা সেটা হচ্ছে মোদি সমস্যা, মোদি সমস্যা হচ্ছে বিজেপি সমস্যা, বিজেপি হচ্ছে হিন্দুত্ববাদ সমস্যা। Those who are Hindus, they will always hate us, and that is what they do. But India কে রিমেম্বার করতে হবে, বাংলাদেশ ভুটান নয়, বাংলাদেশ সিকিম নয়, বাংলাদেশ কাশ্মীর নয়। এখানে আসলে, এখানে যদি তারা কখনো আসতে চায় জোর জবরদস্তি ভাবে, they cannot last. I just want to send this message to them strongly. Bangladesh is a different country. We have got independent in 1971. In that century, only one country got through the freedom fight, that is us. And this August 5th movement that the student did, nowhere in the world it happened. It is only in Bangladesh. So I'm very proud that I'm a Bangladeshi. Wherever I go, I say that proudly. I bring that issue. Everybody knows, whoever knows. Look, I have 1.4 million members in the union. Everybody knows Bangladesh and they know I am from Bangladesh. So this is good. Now, আমাদের এখন যেটা চাওয়া সেটা হচ্ছে সেই সাগর রনি থেকে শুরু করতে হবে। What happened to Sagar Roni? Why Prime Minister then said that I cannot go to their bedroom to give them the security? If you cannot, you should not be the Prime Minister. Whoever is the Prime Minister in the future, you must provide this security to his people. তারপরে ফিলখানা কি হয়েছে এটা তো আমাদের জানা দরকার। We have every right. I send money, every one of us send money to Bangladesh. And that is why they have the reserve. That is what they store. Today, অনেকগুলো অমীমাংসিত ঘটনার রহস্য জানা উচিত। আপনি স্বাগতিকের কথা বলছিলেন,
একজন সংবাদকর্মী হিসাবে সেটা হয়তো আমাদেরও চাওয়া। একই সাথে আপনি পিলখানার কথা বলছিলেন, নারায়ণগঞ্জের ত্বকী হত্যাকাণ্ডের কথা বলা যেতে পারে, কুমিল্লার তনু হত্যাকাণ্ডের কথা বলা যেতে পারে। যেসব বিষয়গুলো মানুষ এখনো ধোঁয়াশার মধ্যে আছে আসলে কি হয়েছে, সেই বিষয়গুলো নিশ্চয়ই এই অন্তর্বর্তীকালীন সরকার সামনে নিয়ে আসবেন। What happened to them? Why the stock market crashed and some people got millionaire? This has to be looked into. This is why I think under Professor Yunus, he knows how much torture they did to him. Now I don't want him to torture. All I want him to make sure that the fairness, justice get done. Whether I am the committed criminal, I should get. জি, ডক্টর মোস্তফা সরওয়ার, আমরা হয়তো বাংলাদেশ প্রসঙ্গ ছেড়ে আমেরিকার প্রসঙ্গে কিছু আলোচনা করার সুযোগ নিতাম, কিন্তু যেহেতু কথা চলে আসছে আমরা হয়তো এটি কন্টিনিউ করব। বাংলাদেশের প্রসঙ্গ সেটা হলো যে রাজনৈতিক এবং আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ তো রয়েছে, তার সাথে অর্থনৈতিক একটা বড় চ্যালেঞ্জ রয়েছে। বলা হচ্ছিল যে গত 15 বছরে $150 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার হয়েছে, যেটি নিঃসন্দেহে একটা বড় অঙ্ক। এই অঙ্কটা আমরা হয়তো টেলিভিশনের স্ক্রিনে দেখাতে গেলে পুরো স্ক্রিনে আমাদের লাগবে এত বড় অঙ্ক, কিন্তু এখন তো নতুন দায়িত্ব, অর্থনীতিকে মেরামত করতে হবে। সেটা কতটা সম্ভব হবে ডক্টর ইউনূসের নেতৃত্বে? আমাদের বুঝতে হবে যে ডক্টর ইউনূস কিন্তু নিজে অর্থনীতিবিদ। উনি কিন্তু যুক্তরাষ্ট্রে অর্থনীতির অধ্যাপক ছিলেন। আবার ওনার যে যাদেরকে উনি অ্যাপয়েন্ট করেছেন বর্তমানে, যে দুজন সালাউদ্দিন সাহেব এবং ডক্টর সালাউদ্দিন এবং কে আহসান মনসুর, এরা কিন্তু দারুণ অভিজ্ঞ। কিন্তু চ্যালেঞ্জটা মারাত্মক। কেন? কারণ আমাদের বেশ কতগুলো যে আমরা দেখলাম যে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট যেটা করা হয়েছিল লাস্ট 15 বছরে, সেগুলো কিন্তু লোন করে করা হয়েছে। সেটা কিন্তু যে ফল সেটা কিন্তু দীর্ঘকালে পাওয়া যায় ইনফ্রাস্ট্রাকচারের, তা আপাতত পাওয়া অতটা যাওয়া যাচ্ছে না। ইট কুড নট ক্রিয়েট দ্যাট মেনি জবস। এই জন্য আমি একজন আমাদের অর্থনীতিবিদ বিরূপাক্ষ, ডক্টর বিরূপাক্ষ, উনি বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ছিলেন, এখন নিউ ইয়র্কের একটি ইউনিভার্সিটির প্রফেসর। জি, তার আর্টিকেল পড়ে আমি খুব খুবই ভেরি ইমপ্রেসিভ আর্টিকেল। উনি ওখানে বলেছেন যে যে আমাদের যে স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যানে ফেক ছিল। পরিসংখ্যানটাকে এমন ভাবে করা হতো যাতে সরকারের অ্যাচিভমেন্ট গুলোকে খুব ভালো করে দেখানো যায়। কিন্তু ওনার একটা বক্তব্য যে 5% মাত্র গভর্নমেন্ট জব আর বাকিগুলো হলো প্রাইভেট সেক্টরে। কিন্তু সেই প্রাইভেট সেক্টরের জব উনি বলছেন যে 50 ভাগের 50%, হাফ অফ দ্য এডুকেটেড ইউথ আর আনএমপ্লয়েড। হ্যাঁ, এবং সেই আনএমপ্লয়মেন্টটা আর দ্রব্যমূল্য, কিন্তু মিসবাহ ভাইয়ের কাছ থেকে আমি যেটা শুনলাম যে দ্রব্যমূল্য কমে যাচ্ছে, দ্যাটস এ ভেরি গুড সাইন। কিন্তু আনএমপ্লয়মেন্টটা যেটা আমরা বলি এক্সট্রিম আন্ডার এমপ্লয়মেন্ট, এটা ওই বিরূপাক্ষ পালের আমি লেখায় পড়েছি যে উনি বলেছেন যে এর একটা বিরাট অংশ শিক্ষিত ছেলে মেয়েরা তারা যে কাজ করে, হ্যাঁ, প্রাইভেট সেক্টরের কাজ, সেটা খুব আন্ডার এমপ্লয়মেন্ট, খুবই লজ্জাজনক তাদের যেটা এক্সপার্টিসের তুলনায়। কাজে এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। আর আমাদের রিজার্ভ কমে গেছে, মারাত্মক কমে গেছে, রিজার্ভের যে কন্ডিশন খুব খারাপ। তবে আমি মনে করি যে এই একটা পরিস্থিতিতে ডক্টর ইউনূস ছাড়া আর কারো এটা সম্ভব ছিল না। কারণ ওনার যে পরিচিতি পৃথিবী জুড়ে এবং ওনার যে স্ট্যাটাস পৃথিবী জুড়ে, উনি বিভিন্ন দেশ থেকে ভালো শর্তে লোন এনে যে অর্থনীতিকে ঘুরিয়ে দেওয়া। হ্যাঁ, বিশেষ করে আমি মনে করি যে উনি এমনকি যে প্রাইভেট সেক্টরে যারা আছে তাদেরকে উনি আনতে পারবেন ওখানে। আমরা তার এক্সাম্পল দিয়েছি, গ্রামীণ ব্যাংকে নরওয়েজিয়ান কোম্পানি গুলোকে উনি এনেছেন, এই যে গ্রামীণ ব্যাংকের সঙ্গে যে পার্টনার। হ্যাঁ, তো এই যে ওনার যে বিশাল বিশ্বজুড়ে যে ওনার যে স্ট্যাটাসটা, সেটার জন্য উনি এই অর্থনীতিকে ঘুরিয়ে দিতে পারবেন, এটাই আমার বিশ্বাস। প্রচুর দেনা আছে, অর্থাৎ ঋণ শোধ করতে হবে, প্রচুর রিজার্ভ দুর্বল। আপনি হয়তো বলছেন যে যদি কেউ পারে সেটা ডক্টর ইউনূস পারবে, কিন্তু পুরোপুরি পারবে কিনা সেটা নিয়ে কিন্তু এখনো অর্থনীতিবিদদের শঙ্কা থেকেই যাচ্ছে।
হ্যাঁ, কিন্তু যেমন ধরেন একটা রাশিয়ান প্রজেক্ট, যে পুটিনের প্রজেক্ট, যেটা বিরূপাক্ষ পাল ওখানে সুন্দর করে উল্লেখ করেছেন, আমার $13 বিলিয়ন যে জেনারেটর হচ্ছে, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ নিউক্লিয়ার এনার্জি প্ল্যান্ট গুলোকে বন্ধ করে দিচ্ছে। জার্মানি করে দিয়েছিল, এমনকি যুক্তরাষ্ট্রেও করে দিচ্ছে। সেখানে পুটিনের সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য আই ডো নট নো হোয়াট হ্যাপেন্ড, এবং এটার দামের চেয়ে অনেক বেশি গুণে এটার সঙ্গে চুক্তি হয়েছে। এবং এই জিনিসগুলোই যে বাংলাদেশে যে অন্যায় হয়েছে, যে চুরি চামারি হয়েছে, এই একটা প্রজেক্ট এসেছে করেছে যেটা ভাইবিলিটি অতটা নয়, যেটা তো হয়ে গেছে, এটি আসলে হয়ে গেছে। এখন তো নতুন করে সেখানে চুরি থামানো যাবে, কিন্তু যে চুরিগুলো হয়ে গেছে সেগুলো তো থামানো যাবে না। আমাদের হাতে খুব একটা সময় পেলে হয়তো আমরা এটি নিয়ে একটি আলাদা করে শো করতে পারতাম। একেবারে শেষ মিনিটে আছি, মাহফুজ মিসবাউদ্দিন, আপনার কাছে জানতে চাইবো সেটা হলো অর্থনীতির যে সংস্কার, এটি তো আসলে খুবই গুরুত্বপূর্ণ। সব অর্জনই ব্যর্থ হয়ে যাবে, কারণ এই বেকারত্ব যেটি বলছিলেন যে প্রফেসর ডক্টর মোস্তফা সারোয়ার, সেটি তো ছাত্রদেরকে আন্দোলন অনেক বেশি বেগবান করেছে। তারা তো চাকরির জন্যই মূলত আন্দোলনে নেমেছিল, যেটি পরে হয়তো সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছে। তো এই বেকারত্ব, তরুণ সমাজ বিশেষ করে তাদেরকে সাথে নিয়ে তাদের যে তরুণদের শক্তি, সেটিকে যদি কাজে লাগানো না যায়, তবে এত বড় অর্জন যেটি আমরা বলছি, আলোচনা করছি, সেটি তো একটু সমস্যায় পড়ে যেতে পারে। দিস ইজ দি পয়েন্ট হিয়ার। আমি 3টা পয়েন্ট বলবো। একটা হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির থেকে সম্পূর্ণভাবে মনোযোগ দিতে হবে। সবচেয়ে বেশি ফরেন কারেন্সি উই গেট থ্রু দি গার্মেন্টস ইন্ডাস্ট্রি। The way it is in Europe, the same way it should come back to the USA. When USA put the taxes on it, on tariff taxes, I think especially the way last Prime Minister behaved with the United States, they could not reach to a reasonable and amicable decision. তো সেদিক থেকে এটা এখানে বাড়ানো দরকার গার্মেন্টস ইন্ডাস্ট্রি। সেকেন্ড পার্ট হচ্ছে সারা পৃথিবী থেকে যে রিমিটেন্স আসে, দিস ইজ এ হিউজ অ্যামাউন্ট। সো রিমিটেন্সের জন্য জাস্ট আমার মনে হয় আন্দোলন চলাকালীন আমি দেখছি এয়ারপোর্টে যারা বিদেশ থেকে আসছেন তাদেরকে রিসেপশন দিচ্ছে। আমি মনে করি দ্যাট রিসেপশন শুড কন্টিনিউ। That hassle that happened in the airport, that should stop and we start sending more money. এবং আমি মনে হয় দ্বিতীয়। তৃতীয় হচ্ছে আপনি যেটা বলছেন, আমাদের যুবক সমাজ, আমাদের ছাত্র সমাজ, এদেরকে এমপ্লয়মেন্ট করার দায়িত্ব সরকারের। প্রাইভেট সেক্টরে কি আছে না আছে, আর প্রাইভেট সেক্টরকেও সরকার এমন ভাবে নিয়ন্ত্রণ করবে যে কস্ট অফ লিভিং বেসড যদি বেতন না দেওয়া হয়, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে 5 মিলিয়ন বা 6 মিলিয়ন কর্মচারী আছে তাদেরকে যদি ঠিকভাবে টাকা পয়সা দেওয়া না হয়, আর সেটা দিয়ে যদি খালি কোম্পানি যদি খালি লাভ করার চেষ্টা করে, দ্যাট হ্যাজ টু স্টপ। লাভেরও আমার মনে হয় আনফরচুনেটলি দিস গভর্নমেন্ট হ্যাজ টু সেট এ রেট that you cannot do more than 20% profit in each time. ধন্যবাদ। আপনি মোটা দাগে 3টি পরামর্শ দিয়েছেন অর্থনীতি সংস্কার করার জন্য এই মুহূর্তে যেটি করা যেতে পারে, এবং অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর মোস্তফা সারোয়ার, আপনিও খুবই গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষণ দিয়েছেন। আমরা আসলে এখানে বসে এটুকু বলতে পারি যে আমরা অনেক দূরে আছি। আমরা এখানে বসে আলোচনা করতে পারি, পরামর্শ দিতে পারি, সরকারের গঠনমূলক সমালোচনা হতে পারে, এবং কোন পথে সরকার আসলে যাওয়া উচিত সেই পরামর্শগুলো আমাদের বিশেষজ্ঞ অতিথিরা দিতে পারেন। কিন্তু পুরো বিষয়টি নির্ভর করছে বাংলাদেশের জনগণ এবং যে অন্তর্বর্তীকালীন সরকারটি দায়িত্ব নিয়েছে, খুব কঠিন একটা সময় তারা দায়িত্ব নিয়েছে, তাদের সামনে অনেক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলোকে কতটা আন্তরিকতা, কতটা দেশপ্রেম এবং কতটা তরুণ সমাজকে সাথে নিয়ে তারা করতে পারেন, সেটি আসলে দেখার সুযোগ আমাদের সামনে রয়েছে, এবং নিঃসন্দেহে আগামী দিনগুলোতে এইসব বিষয় নিয়ে আমরা আরো অনেক আলোচনা করব। আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে, একই সাথে দর্শক যারা এতক্ষণ দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।